আমাকে এমন একজনের সাথে বিয়ে দেওয়া হয়েছে যে হাঁটতে পারে না। ১ বছর আগে এই বাড়িতে আমি বউ হয়ে আসি। আর মনে একরাশ অনিশ্চয়তা নিয়ে আসা। সৎমা যেদিন বলেছিলেন, ছেলের পা দুটো অচল তাতে কি রাজপ্রাসাদ পাবি তুই, সেদিনই বুঝেছিলাম আমার ইচ্ছের কোনো দাম নেই। আরিয়ানের সাথে আমার বিয়েটা হয়েছিল অনেকটা জোর করেই। আরিয়ান যে মানুষটা হুইল চেয়ারে বন্দি ঠিকই, কিন্তু তার ব্যক্তিত্ব আর জেদ পাহাড়ের মতো অটল। আমি আরিয়ানের ঘরের দরজায় টোকা দিলাম। ভিতরে ল্যাপটপের নীল আলোয় তার গম্ভীর মুখটা দেখা যাচ্ছে। গত ১ বছর ধরে সে আমাকে মেনে নেয়নি। তার ধারণা আমি তার সম্পত্তির লোভে এই বিয়েতে রাজি হয়েছি। মাঝে মধ্যে খুব খারাপ ব্যবহার করে সে, যেন আমি তার সামনে থাকা কোনো একটা আসবাবপত্র। আরিয়ান ট্রের দিকে তাকিয়ে বিড়বিড় করে কী যেন একটা কোড মিলাচ্ছিল। আমি নিঃশব্দে প্লেটটা এগিয়ে দিলাম। সে যান্ত্রিকভাবে খাওয়া শুরু করলো। একবারের জন্য জিজ্ঞেস করলো না, মিথিলা, রাত ১টা বাজে, তুমি খেয়েছো? বিয়ের ১০ দিন পর থেকে আমরা জার্মানিতে। এই বিদেশের মাটিতে আমার আপন বলতে কেউ নেই। অথচ যার ঘরের ভেতর ২৪ ঘন্টা থাকি, সেই সব থেকে বেশি পর। তার খাওয়া শেষ হলে আমি পানি এগিয়ে দিলাম। আরিয়ান হাত ধুয়ে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, কাল সকালে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সব যেন রেডি থাকে। আমি মাথা নাড়লাম। তার সব প্রয়োজন আমি ঘড়ির কাঁটা ধরে পূরণ করি। তার ফিজিওথেরাপি, ওষুধ, কাপড় চোপড় সব আমি সামলাই। অথচ সে এমনভাবে কথা বলে যেন আমি কোনো বেতনভুক্ত নার্স। মাঝে মাঝে খুব কষ্ট হয়, মনে হয় সব ছেড়ে চলে যাই। কিন্তু পরক্ষণেই মানুষটার দিকে তাকালে মনটা কেমন জানি হয়ে যায়। রুম থেকে বেরিয়ে আসার সময় হঠাৎ আরিয়ান ডাকলো, মিথিলা। আমি দরজার কাছে দাঁড়িয়ে পড়লাম। ভাবলাম হয়তো বলবে তুমি খেয়ে নাও, কিন্তু বলল, কালকের কফিতে চিনি একটু কম দিও, আজকেরটা বেশি মিষ্টি ছিল। বুকের ভেতরটা একটু মোচড় দিয়ে উঠল। ১ বছর হয়ে গেল, তবু আমার অস্তিত্ব তার কাছে শুধু একটা নিখুঁত পরিষেবার মতো। ডাইনিং টেবিলে আমার জন্য রাখা খাবারগুলো এখন একদম ঠান্ডা হয়ে গেছে। পরদিন সকালে ডাইনিং টেবিলে বসে নাস্তা করছিলে উনি। আমি ওনার ঠিক পাশে দাঁড়িয়েছিলাম। কোনো প্রয়োজন যেন অপূর্ণ না থাকে সেটা নিশ্চিত করাই আমার অলিখিত রুটিন। ঘর থেকে আলমারি খুলে আজকের পোশাক গুছিয়ে রাখলাম। বিছানার উপর একটা নীল রঙের শার্ট আর কালো প্যান্ট বের করে রাখলাম। নীল রঙটা ওনার খুব প্রিয় কিনা জানি না, তবে এই রঙে ওনাকে ভীষণ মানায়। আসলে আরিয়ান মানুষটা দেখতে অসম্ভব সুদর্শন। ওনার গায়ের গঠন বেশ চওড়া আর বলিষ্ঠ। নিয়মিত শরীরচর্চা না করলেও জন্মগতভাবে একটা আভিজাত্য নিয়ে জন্মেছে যেন। তবে সবথেকে বেশি যেটা আমাকে টানে সেটা হলো ওনার চোখের রং। একদম ধূসর, অনেকটা ঝড়ের আগের মেঘলা আকাশের মতো। সেই চোখে দেখলে তাকালে বোঝা যায় না ভেতরে ঠিক কী চলছে। সে যখন ঘরে ঢুকলো আমি শার্টটা দেখিয়ে বললাম, আজ নীল রঙটা পরলে ভালো লাগবে। আরিয়ান নীল শার্টটার দিকে একবার তাকিয়ে আবার আমার দিকে চোখ ফেরালো। ওই ধূসর চোখে আজ ক্ষণিকের জন্য একটা অদ্ভুত শীতলতা দেখলাম। সে কোনো উত্তর দিল না, নিজের হাতে শার্টটা টেনে নিল। সে কখনোই চায় না আমি ওকে পোশাক পরতে সাহায্য করি। আমি ঘর থেকে বেরিয়ে আসার সময় আর চোখে একবার তাকালাম। মানুষটা এত সুন্দর, অথচ তার ব্যবহার যদি একটু কোমল হতো। আমি রান্নাঘরে এসে নিজের জন্য ১ কাপ চা বানালাম। কলিং বেলের শব্দে আমার ভাবনার সুতো ছিঁড়ে গেল। দরজা খুলতেই দেখলাম সামনে এক সুন্দরী তরুণী দাঁড়িয়ে। পরনে অত্যন্ত আধুনিক বিদেশি পোশাক, চোখে দামি সানগ্লাস। আমায় দেখে সে একটু কুঁচকে তাকালো, যেন আমি এই বাড়ির কেউ নই, বরং অনাহূত কেউ। সে ভিতরে ঢুকে জিজ্ঞেস করলো, হোয়ার ইজ আরিয়ান? আরিয়ান কোথায়? আমি কিছুটা থতমত খেয়ে বললাম, উনি তো রুমে আছেন, কিন্তু আপনি? আমার কথা শেষ হওয়ার আগে সে আমাকে আপাতমস্তক একবার দেখে নিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, হু আর ইউ? এ বাড়িতে তোমাকে তো আগে দেখিনি। সার্ভেন্ট? ওর কথা শুনে নিজের অজান্তে বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি উত্তর দিতে যাব, ঠিক তখনই ঘরের দরজায় আরিয়ানের হুইল চেয়ারের শব্দ পাওয়া গেল। আরিয়ানকে দেখা মাত্র মেয়েটির মুখ উজ্জ্বল হয়ে উঠল। আরিয়ান বিস্ময় আর ঘোরের মধ্যে শুধু বলতে পারল, নাতাশা, তুমি এখানে? নাতাশা নামে মেয়েটি আর কোনো কথা না বলে দৌড়ে গিয়ে আরিয়ানকে জড়িয়ে ধরে। আরিয়ানের বুকের ওপর মাথা রেখে টুকরে কেঁদে ওঠে, আই মিসড ইউ সো মাচ আরিয়ান, আমি আর তোমাকে ছেড়ে থাকবো না। আরিয়ানকে আমি গত ১ বছরে কখনো এভাবে কারোর সাথে মিশতে দেখিনি। নাতাশার কান্নায় আরিয়ানের কঠিন মুখটা কেমন যেন নরম হয়ে এলো। সে নাতাশার পিঠে হাত রাখলো, যেন তাকে সান্ত্বনা দিচ্ছে। দূর থেকে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে আমার পায়ের তলা মাটি যেন সরে যাচ্ছিল। আমি এই মানুষটার কত যত্ন, কত অবহেলা সহ্য করে তার সেবা করেছি। অথচ আজ এই মেয়েটি এক নিমিষে আলিঙ্গনে আমাকে বুঝিয়ে দিল আমি এখানে সত্যি কতটা গুরুত্বহীন।
আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, মাথা নিচু করে রান্নার দিকে চলে এলাম। ঝাপসা চোখে শুধু মনে হচ্ছিল, তবে কি নাতাশা সেই কারণ যার জন্য আরিয়ান আমাকে কোনোদিন আপন করে নেয়নি? নাতাশার প্রতিটি কথা আমার কানে তপ্ত সীতার মতো বিঁধছিল। ও কাঁদছে আর বলছে, আরিয়ান, আমি জানতামই না তোমার এই অবস্থা। সেই রাতে আমাদের ঝগড়াটা না হলে হয়তো আজ তুমি। নাতাশার কথা থেকে বুঝতে পারলাম আরিয়ানের জীবনের অন্ধকার পেছনের মূল কারণ আসলে এই মেয়েটি। সেদিন ওদের ঝগড়া হয়েছিল বলে আরিয়ান রাগের মাথায় গাড়ি নিয়ে বেরিয়েছিল। আর সেই ভয়ানক অ্যাক্সিডেন্ট ওনার দুই পায়ের শক্তি কেড়ে নিয়েছে। অথচ যে মানুষটার জন্য ওর এই অবস্থায়, সেই নাতাশা এতদিন খবরও নেয়নি, আমেরিকা চলে গিয়েছিল। আরিয়ান স্তব্ধ হয়ে বসে আছে, ধূসর চোখ দুটো এখন নাতাশার দিকে স্থির। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিলাম। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। যার জন্য আরিয়ান আজ হুইল চেয়ারে, তাকে দেখেই তো এতটা বিচলিত। আর আমি গত 1 বছর ধরে ওনার প্রতিটি বিষয়ে খেয়াল রাখছি। ওর প্রতিটি কটু কথা মুখ বুজে সহ্য করছি, তবুও আমি ওনার কেউ নই। নাতাশা আরিয়ানের হাত ধরে মিনতি করছে, আমাকে ক্ষমা করে দাও আরিয়ান, আমি জানতাম না তুমি হারতে পারো না। আমাকে কেন কেউ কিছু জানায়নি। নাতাশা ওনাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। এরপর হঠাৎ ওর নজর পড়ে আমার দিকে। আমি তখন রান্নাঘরের দরজার কাছে মূর্তির মতো দাঁড়িয়ে। নাতাশা আরিয়ানকে জিজ্ঞেস করলো, কিন্তু আরিয়ান, এই মেয়েটি কে? ও কেন এভাবে আমাদের দিকে তাকিয়ে আছে? ও কি তোমার নার্স? আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। আরিয়ান একবার আমার দিকে তাকালো, সেই চোখে কোনো কৃতজ্ঞতা নেই, নেই কোনো মায়া। সে কি বলবে, যে আমি তার স্ত্রী? নাকি নাতাশার সামনে আমাকে শুধু একজন সেবিকা হিসেবে পরিচয় করিয়ে দিয়ে আমার 1 বছরের ত্যাগের অপমান করবে? আরিয়ান কয়েক সেকেন্ড চুপ থেকে অদ্ভুত একটা হাসি দিয়ে বলে, নাতাশা, ও হচ্ছে মিথিলা, আমার বাড়িতে দেখাশোনা করার জন্যও আছে। স্ত্রী শব্দটার মুখ দিয়ে বেরোলো না। আমার 1 বছরের সেবা যত্ন আর সবটুকু আবেগ এক নিমিষে দেখাশোনা করার সংজ্ঞায় হারিয়ে গেল। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, চোখ ফেটে জল আসছিল। দ্রুত পায়ে নিজের ঘরের দিকে চলে এলাম।